নমস্কার, শুরু করছি সন্ধ্যের সুপার প্রাইম টাইম। নিউজ রুম থেকে লিমা রয়েছে, নিউজ ডেস্কে রয়েছে দীপ এবং স্টুডিওতে শর্মিষ্ঠা। আর এই মুহূর্তে সুপার প্রাইম টাইমের সবথেকে বড় খবরটি, আজকের বাজেটে নতুন প্রকল্পের খবরটি। নতুন প্রকল্পের নাম কি? যুব সাথী। এই প্রকল্পের সুবিধা কারা কারা পাবে, এই প্রকল্পে কি সুবিধা রয়েছে, এটাই আগে আমি জানবো আমাদের প্রতিনিধির কাছ থেকে। আমাদের প্রতিনিধি দীক্ষা ভূঁইয়া রয়েছে। দীক্ষার সামনে নির্বাচন, আর তার আগেই নতুন প্রকল্পের ঘোষণা হলো আজ। কি রয়েছে প্রকল্পে? দেখো, এখনো পর্যন্ত আমরা জানতাম 94টি সামাজিক প্রকল্প ছিল, সামাজিক সুরক্ষা প্রকল্প। আজকে মুখ্যমন্ত্রী বললেন যে আরও 4-5টি প্রকল্প বাড়ানো হয়েছে, টোটাল 100টি নতুন প্রকল্প হয়েছে। তার মধ্যে একটি খুব গুরুত্বপূর্ণ প্রকল্প, সেটা হচ্ছে যুব সাথী প্রকল্প। মাসে 1,500 টাকা করে পাবেন। কারা পাবেন এই যুব সাথী প্রকল্প? না, 21 থেকে 40 বছর বয়স্ক পর্যন্ত তরুণ এবং তরুণী, শুধুমাত্র যুবক নয়, তরুণ এবং তরুণী যে কেউ এই আবেদন করতে পারে। বেকার যারা রয়েছেন তারা মাধ্যমিক পাশ করলেই তারা এই ভাতা পাবেন। অর্থাৎ 21 থেকে 40 বছর পর্যন্ত এই বয়সসীমার মধ্যে যারা বেকার রয়েছেন সেই সমস্ত তরুণ বা তরুণীরা কিন্তু আবেদন করতে পারবেন এই যুবসাথীর আওতায়। এই প্রসঙ্গে বলা প্রয়োজন, আজকে যখন প্রেস কনফারেন্স করছিলেন তার আগে মুখ্যমন্ত্রীর যে অর্থনৈতিক উপদেষ্টা রয়েছেন অমিত মিত্র, তিনি প্রেস কনফারেন্সে প্রথমে একটি কথা বলেছিলেন যে বেকারত্বের হার কেন্দ্রের যে অনুযায়ী দেখা যাচ্ছে, সমীক্ষা অনুযায়ী আমাদের রাজ্যের কেন্দ্রের হার কিন্তু বেকারত্বের হার কিন্তু অনেকটা কমেছে, প্রায় 45.65%। এবং সেই জায়গায় দাঁড়িয়ে ভোটের আগে নতুন প্রকল্প এবং যে যুবসাথী প্রকল্প, যেটা একেবারেই নতুন প্রকল্প, আমরা জানি লক্ষ্মীর ভান্ডার রয়েছে, আমরা জানি ঐক্যশ্রী রয়েছে, মেধাশ্রী রয়েছে, কন্যাশ্রী রয়েছে, কিন্তু যুবক যুবতীদের জন্য এবার তাদের জন্য নতুন প্রকল্প। বুঝতে পারছি দীক্ষা, ধন্যবাদ তোমায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্প নিয়ে অবশ্যই কি বলেছেন শুনবো, পরবর্তীতে শুভেন্দু অধিকারী কি বললেন সেটাও শোনাবো। ব্যাক টু ব্যাক। 21 से 40 साल तक जो 10 क्लास पास करेंगे उसको स्कॉलरशिप जो मिलता है वो ठीक है, उसमें हम हाथ नहीं लगाएंगे। लेकिन उसको 5 साल तक हम 1,500 रुपया करके मंथली देंगे। जैसे वो लोग नौकरी का भी ढूंढने का कोशिश करें, हम भी कोशिश करेंगे उसको साथ, उनको भी हम जुबो साथी बना के उसको 5 साल तक हम 1 रुपया देंगे। ये न्यू स्कीम है, नया स्कीम है। इसमें भी आपको about 30 lakhs people will be here, 30 lakhs youth will be motivated and generated. বলা হয়েছে আপনাদের বেকার ভাতা দেব, কবে দেব? আগস্ট 2026-এ শুরু করব স্কিম। কিন্তু এই বাজেট আগস্টের বাজেট নয়, এই ভোট অন অ্যাকাউন্ট এপ্রিল, মে, জুন, জুলাই। তাই আগস্ট মাসে কোনো প্রতিশ্রুতি, কোনো বরাদ্দ এই ভোট অন অ্যাকাউন্টে করা যায় না। পশ্চিমবাংলার 2,15,00,000 বেকার মেধাযুক্ত শিক্ষিত ভাই বোনেদের সঙ্গে একটা মকারি, বঞ্চনা, কার্যত বৃদ্ধাঙ্গুষ্ঠ আজকে দেখিয়ে বললেন আমরা চাকরি টাকরি দিতে পারবো না। ভোট অন অ্যাকাউন্টে বেকার যুবক যুবতীদের কফিনের শেষ পেরেক পুতলেন চন্দ্রিমা ভট্টাচার্য, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে। আমরা ভারতীয় জনতা পার্টি কথা দিয়ে যাচ্ছি, রাজ্য সরকারের যে 10 লক্ষ ভ্যাকেন্সি ফাঁকা আছে, আমরা 6 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া চালু করে আগামী দিনে সংকল্পপত্রে আমরা এই বিষয়গুলো সুনির্দিষ্টভাবে, লিখিতভাবে জাতীয় নেতাদের উপস্থিতিতে আমরা বলবো, আপনাদের এই প্রতিশ্রুতি দিতে পারি। কাজের ব্যবস্থা নেই, পরিযায়ী শ্রমিক ঘুরে ফিরে বেড়াচ্ছে, কোনো কিছু করার নেই। পারলে প্রায় লেখাপড়া করা যুবকদেরকে সর্বনাশ করে দিয়েছেন। 1,500 টাকা যুবসাথী মানে না, যুবসাথী মানে যুবদের সাথী, তার মতন বন্দোবস্ত, তার কাজের ব্যবস্থা। যখন বামফ্রন্ট ছিল তখন ছিল বেকার ভাতা, উনি এসে তুলে দিয়েছেন। কিন্তু কার্যত যুবসাথীর নামে বেকার ভাতা, কিন্তু কে দেবে? রাজ্য সরকার। কবে থেকে দেবে? আগস্ট মাস থেকে দেবে। তখন যেই সরকারটা থাকবে, সরকার থাকবেই না। অতএব বলে দিলেন যতদিন ছিলেন ততদিন করেননি, যখন থাকবেন না বুঝে গেছেন তখন করতে শুরু করেছেন। মানেটা মমতা বন্দ্যোপাধ্যায় আয়টা নিশ্চিত করেই তো তারপর তিনি দেবেন। আর বিরোধীদের তো এ ব্যাপারে কোনো দায় দায়িত্ব ব্যাপারে নেই, কারণ তারা এখনো বিরোধী, এরপরে আরো কম সংখ্যক বিধায়ক নিয়ে বিরোধী। ফলে অকারণ এসব নিয়ে কেন মাথা ঘামাতে যাচ্ছে? বাজেট কিভাবে হবে, কোথা থেকে টাকা আসবে, কোন কোন খাতে উন্নয়ন হবে, এগুলো রাজ্য সরকার করবে, বিরোধীরা দেখবেন। এর বাইরে তো ওদের কাজ নেই, অকারণ মাথা ঘামাচ্ছে কেন? সামান্য কিছু যারা বিরোধীদের ভোট দিতেন তারাও
তৃণমূল কংগ্রেস প্রার্থীদেরই ভোট দেবেন, কারণ এই বাজেটটা ভোটের ঊর্ধ্বে, এই বাজেটটা জীবনের পাশে দাঁড়াবার বাজেট। ফলে বিরোধীরা ছত্রভঙ্গ, দিশাহীন, মানসিক অবসাদগ্রস্ত ভেবে পাচ্ছে না কি বলবে। টানা আন্দোলনের পর ভাতা বাড়ছে আইসিডিএস এবং আশা কর্মীদের। এই বাংলার রাজপথ আমরা বারবার দেখতে পেয়েছি, সেখানে আশা কর্মীদের বিক্ষোভ আছড়ে পড়েছে। অবশেষে আজ অন্তর্বর্তী বাজেটে ঘোষণা করা হলো আইসিডিএস এবং সহায়িকাদের ভাতা 1000 টাকা করে বৃদ্ধি করল রাজ্য সরকার। শুধু তাই নয়, আইসিডিএস কর্মীর মৃত্যুতে পরিবার পাবে 5 লক্ষ টাকা। এর পাশাপাশি আশা কর্মীদেরও মাসে 1000 টাকা বৃদ্ধি, সঙ্গে 6 মাসের মাতৃত্বকালীন ছুটি। আশারা মেয়েরা যারা কাজ করে এবং আইসিডিএস, আমি মনে করি যে ওদের মাতৃকালীন ছুটিটা পাওয়া উচিত। যদিও এটা একটা প্রজেক্ট, এটা সরাসরি গভর্নমেন্টের চাকরি নয়। আশা একটা টাকা হিসেবে লামসাম যেমন 800 টাকা করে মাত্র পেত, তারপর টোটালটা বন্ধ করে দেওয়া হলো। সেখান থেকে বাড়িয়ে আমরা 5200। হ্যাঁ, এটা কিন্তু ইনসেন্টিভ ছাড়া, প্লাস ইনসেন্টিভ বাবদ আমাদের বছরে 2500, 3000 সেটাও আমরাও কন্ট্রিবিউট করি। কর্মরত অবস্থায় কেউ মারা গেলে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণও পাবে। এটা সবার জন্যই করা হয়েছে। পুরোটাই আন্দোলনের চাপে এবং ভোটমুখী বাজেট, এবং এই বাজেটে আদৌ এই টাকার সোর্স বলা হয়েছে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে, যে এই টাকা আসবে কোথা থেকে। এবার আমি ঘোষণা করে দিলাম আমি 5000 টাকা কাউকে মাসে মাসে দেবো, ঠিক যেমন রাহুল গান্ধী লোকসভা ভোটের আগে একবার ঘোষণা করেছিলেন কয়েক লক্ষ টাকা করে নাকি উনি পরিবারকে দেবেন। মানুষ বিশ্বাস করেনি, কারণ মানুষ দেখেছিল যে বাজেটে তো এই টাকা আসবে কোথা থেকে সেই জায়গাটা তো বলা নেই। আমি যদি আপনাকে বলি এখনই আমি আপনাকে 1 লাখ টাকা দেবো, আমার পকেটে তো 1 লাখ টাকা থাকতে হবে, তবে না আমি আপনাকে দেবো, বা আমার অ্যাকাউন্টে থাকতে হবে, তবে না আমি আপনাকে দেবো। এই টাকার সোর্স কোথায়, ইনকাম কোথা থেকে হবে, তবে না টাকাটা দিতে পারবেন। আমার মনে হয় ভোটের আগে সেগুলো মিথ্যে প্রতিশ্রুতি মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে। ভাতা দিয়ে হয় না, একটা সরকার একটা মানুষকে এগিয়ে যায় শুধু ভাতা দিয়ে হয় না, তাদের কর্মের মূল্যায়ন করতে হবে, সেই মূল্যায়নটা রাজ্য সরকার করতে পারছে না। আপনি দেখেছেন বাজেটে বলে দেওয়া হয়েছে তো, যারা 1000 পেত 1500 পাবে, আর যারা 1200 পেত তারা 1700 পাবে। এটা কি কম হলো? একটা পুরনো গান ছিল না, पैसे लो जूते दो, किस नो हम आपके है कौन। যে 1000, 1500, 1200 কোনো মহিলার হাত খরচ হয় না। মাত্র লক্ষ্মীর ভান্ডার 500 টাকা বৃদ্ধি ভোট ব্যাংকের জন্য যে করেছে প্রমাণিত। তো এত বঞ্চনা সত্ত্বেও আমরা আমাদের সাধ্য মতো, আমাদের যতটুকু আমরা করতে পারি আমরা ততটুকুই বলি। তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় প্রশ্ন কি, যে 26-এর ভোটে কাদের কপালে শিকে ছিটতে চলেছে, মানে কার বৃহস্পতি তুঙ্গে হতে চলেছে, আর সেই উত্তরের অপেক্ষায় গোটা বাংলা। তবে বৃহস্পতিবার মানে লক্ষ্মীবারে লক্ষ্মী লাভ হলো রাজ্যের ভোটার অ্যাকাউন্টে, বুঝলেন না? এই তো 1000 বেড়ে হলো 1500, আর 1200 বেড়ে 1700 হলো। চলতি মাস থেকে লক্ষ্মীর ভান্ডারে মিলবে বাড়তি 500 টাকা। গতবার রাজ্য বাজেট হয়েছে, সেই রাজ্য বাজেটে লক্ষ্মীর ভান্ডারে ভাতা কিন্তু বাড়েনি। শেষবার বেড়েছিল সেই 24-এর লোকসভা ভোটের আগে, আর এবার লক্ষ্মীর ভান্ডার বাড়লো 26-এর নির্বাচনের আগে ভোট অন অ্যাকাউন্টে, সেই 500 টাকা বাড়লো। আর সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বেশ কিছু কথা বললেন। তিনি কি বললেন? 1000 বেড়ে 1500, 1200 বেড়ে 1700। এটা কি কম হলো? জানেন এতে কত টাকা যায় প্রশ্ন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরো বলেন যে তিনি সবাইকেই দেন ইউনিভার্সাল। দেখেছেন বাজেটে বলে দেওয়া হয়েছে তো, যারা 1000 পেত 1500 পাবে, আর যারা 1200 পেত তারা 1700 পাবে। এটা কি কম হলো? আপনি জানেন এতে কত টাকা যায়? আমরা এটা নয় যে কোনো কোনো রাজ্যে সাইকেল থাকলে পাবে না, স্কুটার থাকলে পাবে না, একটা মাথার ওপর চাল থাকলে পাবে না। আমরা সবাইকে দিই ইউনিভার্সাল। অনেকেই বলছেন রাজ্যের ভাড়ারে তো টেনশন, অন্তত সেরকমই তো দাবি করা হয়, কিন্তু লক্ষ্মীর ভান্ডারে বরাদ্দ বাড়লো কেন? নজরে কি সেই মহিলা ভোট? সে কথা
রাজনীতি বিলক্ষণ বোঝেন, শাসক দলও অবশ্যই বোঝেন বিরোধী নেতারাও। তাহলে ভোট বাক্সে এসো মা লক্ষ্মীতে ভরসা সেই লক্ষ্মীর ভান্ডার। কেবলমাত্র লক্ষ্মীর ভান্ডার 500 টাকা বৃদ্ধি ভোট ব্যাংকের জন্য যে করেছে প্রমাণিত। বিয়ে বাড়িতে এরকম হয়, হ্যাঁ, হবু শালীরা জুতো নিয়ে চলে যায় এবং তারপরে বলে তোমার গিয়ে জুতে লো পয়সে দো। যেভাবে মূল্যবৃদ্ধি বাড়ছে, আমরা চাই 5,000 করে কমসে কম হাতে দেওয়া হোক, তার পরিবর্তে কিন্তু রাজ্য কাজও বুঝে নিক। আইসিডিএস আশা, সিভিক প্যারা টিচার এবং যুবশ্রী এপ্রিলে হবে, আগস্টে হবে, কিন্তু লক্ষ্মীর ভান্ডারটা আইপ্যাকের বুদ্ধিতে মার্চের 1 তারিখে 500 টাকা ঢুকিয়ে দিতে হবে। তার কারণ হচ্ছে ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেলে তখন তো আপনি দিতে পারবেন না। তার মানে আমি বাড়ালাম অথচ আমি দিতে পারলাম না, তার লাভটা কি হলো? ফলটা দিতে হলে দিতে হয়। আমরা বলে দিয়েছি কোন স্কিম কবে থেকে চালু হবে। মানে ওই যে লক্ষ্মীর ভান্ডারের প্রকল্প যখন থেকে শুরু হয়েছিল, মানে 21-এর বিধানসভা নির্বাচনের আগে, আর আমরা কি দেখেছিলাম 21-এর বিধানসভা নির্বাচনে শাসকের ঝুলিতে প্রায় 50% মহিলা ভোট পড়েছিল, আর সেই ভোট হাতছাড়া হয় বিরোধীদেরও। 26-এর ভোটের আগে তাই কি লক্ষ্মী জপে লক্ষ্মী লাভের চেষ্টা? একযোগে প্রশ্নটা বিরোধীরা তো তুলবেন। ভোটের সময় পয়সে লো, ভোট দো, তারপরে সম্পর্ক নির্ধারণ করবে ভোটের পরে। তার মানে পশ্চিমবাংলায় তামান্না করব, দুর্গাপুর আইকিউ সিটি করব, নারী নির্যাতন করব, জিহাদি ধর্ষকদেরকে প্রোটেকশন দেব। বলুন না 10,000 তো দিয়েছিলেন, বলুন প্রথমে 10,000, ইলেকশনের সময় 10,000, আর এর উত্তর হচ্ছে তারপরেই বুলডোজার। ওদের সবাই চেনে, ওরা যে কত মিথ্যে কথা বলে। এই শুনুন, লক্ষ্মীর ভাণ্ডার আগেও ছিল, 2021 সালে বলা হয়েছিল বলেই চালু করা হয়েছিল। বেকারত্বের হার বেড়ে গেছে, ওই জন্য 1,500 টাকা দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা করছে। কাজ দেওয়ার দরকার, 1,500 টাকা দিচ্ছে, আমরা কাজ চাই। অন্যদিকে ভোটের আগে 500 টাকা ভিক্ষা ঢুকিয়ে দিয়ে মা বোনেদের ভোট কার্যত ঘুরিয়ে কিনে নেওয়ার চেষ্টা করব। আর এটা 2000 ভোট এখনো অ্যানাউন্স হয়নি, তার আগেই দেওয়া আছে। তো ও অ্যানাউন্সগুলো করলো না কেন বাজেটে? ওদের তো বাজেট হলো 3 দিন আগে। শুনুন, जो करते हैं ना बोलते नहीं है, आज जो बोलते हैं वो करते नहीं है, बोलते झूठ करते लूट। আর হাতের লক্ষ্মী যদি চঞ্চলা হন তাহলে যে কি হতে পারে সে কথা বুঝিয়ে দিতে পারেন ঘরের লক্ষ্মীরাই। তাই রাজনীতির নজরে লক্ষ্মীর ভান্ডার 1000 বেড়ে 1500, 1200 বেড়ে 1700, আবার শুভেন্দু অধিকারীর মুখেও আর এক ভান্ডার। তিনি কি বলছেন? ক্ষমতায় এলেই মাসে মাসে 3000। আপনাদের আমরা কথা দিচ্ছি, এপ্রিল মাসে বিজেপি সরকার এলে মে মাসের ক্যাবিনেটে আমরা আপনাদেরকে 1 জুনের আগে 3000 টাকা করে দেব। वो बिहार में 10,000 दिया था, उसका बाद बुलडोजर चलाया था। पहले इसको क्वेश्चन का जवाब मांगिए। और जो वो जगह में वो देने के लिए बोला था, वादा किया था, नहीं देता है। এবং ভারতীয় জনতা পার্টির বিভিন্ন রাজ্যের সরকার একদিকে লাখপতি দিদি, একদিকে এসএইচজি গ্রুপের মাধ্যমে মহিলাদের স্বনির্ভর করা, অন্যদিকে উড়িষ্যাতে সুভদ্রা যোজনায় বছরে 50,000 টাকা দিয়ে এককালীন স্বনির্ভর হতে সাহায্য করা, দিল্লিতে 2,500 টাকা, আমাদের মহারাষ্ট্রে 2,000 টাকা, हरियाणाয় 2100 টাকা। और वो क्या करते हैं, हम अगर एक परिवार में 5 है, 5 को देता है महिला को, तो 5 परिवार में 1 को भी नहीं देता है। ऐसा बहुत सारे परिवार हैं, हम ऐसा नहीं करते। हमारा यूनिवर्सल और उसका कॉन्ट्रोवर्शियल। সামাজিক প্রকল্পে সেঞ্চুরি পার তৃণমূল সরকারের অন্তর্বর্তী বাজেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই বললেন, কিন্তু পাল্টা সুকান্ত মজুমদার বলছে এতই যদি সামাজিক সুরক্ষা থাকতো তাহলে অন্যরা অন্য রাজ্যে পালিয়ে যেত। এগুলো আমার মনে হয় আমাদের ছিল 94টা প্রকল্প, আজকে আরও 5-6টা ডিক্লেয়ার হয়ে গেল। সুতরাং আমার মনে হয় সেঞ্চুরি হয়ে গেল, মানে সামাজিক সুরক্ষার। সুতরাং আমি খুশি। অনেক কিছুতে উনি সেঞ্চুরি করেন। উনি এর আগে পিএইচডিও করেছিলেন, কালকে কোর্টে ওকালতিও করলেন। তার ফল নিটফল যে 0 হয়। 70 লক্ষ বেকার যুবক যুবতী
অন্য রাজ্যে পালাচ্ছে। কেন? যদি এতই সোশ্যাল সিকিউরিটি থাকতো তাহলে তো অন্য রাজ্যে যাওয়ার প্রয়োজন হতো না। অন্য রাজ্যে পালাচ্ছে কারণ কাজ নেই। এখানে 1000 টাকা দিয়ে আপনি একটা পরিবারকে চালাতে পারবেন না, 1500 টাকা দিয়ে একটা পরিবার চলতে পারে না। মাননীয় মুখ্যমন্ত্রী এটাই বুঝতে পারছেন না। আপনি সোশ্যাল সিকিউরিটির সাথে আসল যে সোশ্যাল রেসপেক্ট যাতে হয় সেটা হচ্ছে চাকরি, কর্মসংস্থান। কোথায় চাকরি, কোথায় কর্মসংস্থান, কিছুই তো খুঁজে পাওয়া যাচ্ছে না। মাইক্রোস্কোপ দিয়ে বাজারে কোথাও চাকরি কর্মসংস্থানের সন্ধান নেই, খুঁজলেও পাবেন না। বক্তব্য শোনালাম, কিন্তু এই বিষয়টা নিয়ে কথা বলবো, আলোচনা দরকার। আমার সঙ্গে এই মুহূর্তে অ্যাসোসিয়েট এডিটর রাজা চট্টোপাধ্যায় রয়েছেন। রাজা, সামনেই ভোট, খুব স্বাভাবিকভাবে তার আগে এই অন্তর্বর্তী বাজেটের নজর ছিল, কিন্তু যেখানে বারবার করে রাজ্যের তরফ থেকে বলা হয় কেন্দ্রের কাছ থেকে এত টাকা পাওয়া, এত টাকা দেনা রয়েছে, কিন্তু কেন্দ্র টাকা মেটাচ্ছে না, কিন্তু তারপরেও হাত উজাড় করে দেওয়া কেন? দেখো, রাজনীতি, এখনকার রাজনীতি বিশেষ করে সাময়িকীর উপর খুব ডিপেন্ড করে যে আমি এখন কেমন রইলাম, আজকের দিনটা কেমন রইলাম, কাল পরশু কেমন থাকবে। 17 বছর পরের ভাবনা এখনকার রাজনীতিতে একেবারেই নেই তা নয়, কিন্তু খুব কম। এখানে দর্শকদের কাছে আমি মার্জনা করবেন, আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি, সেটা হচ্ছে যারা এই খবর এই মুহূর্তে দেখছেন তাদের মধ্যে কত শতাংশকে যদি বলা হয় যে রাজ্য সরকার একটা ভাতা বা কোনো একটা দোল এই জাতীয় দিচ্ছে, হাত তুলুন তো কতজন বয়কট করবেন? লিমা, এটা খুব ভ্যালিড প্রশ্ন। এটা আমি কোনো ব্যক্তি বিশেষকে বলছি না। হয়তো আমিও বয়কট করতে পারবো না, আমার পরিবারের মানুষও বয়কট করতে পারবে না যদি আমার নিড থাকে। এখন একটা সরকারকে জিতিয়ে আনে যে, তাকে ইলেকটোরেট বলে, নির্বাচক, সেই নির্বাচকের একটা বড় অংশ যদি দোলকে সায় দিয়ে দেয় যে সরকার যদি আমায় কিছু দেয় তাহলে আমার উপকার হয়। সত্যি পশ্চিমবঙ্গে এমন অনেক মানুষ আছে, অনেক পরিবার আছে যাদের এই টাকাটা প্রয়োজন। যাদের প্রয়োজন নেই তারাও পাচ্ছেন, আবার যাদের প্রয়োজন আছে তারাও পাচ্ছেন। এখন প্রশ্ন হচ্ছে, এটা নিয়ে প্রশ্ন উঠতে পারে যে ভবিষ্যতে রাজ্যের এই যে কোষাগারের হাঁড়ির হাল, বা ফিসক্যাল ডেফিসিট যাকে বলে, মনিটারি ডিসিপ্লিন নষ্ট হয়ে যাচ্ছে, সরকারকে খালি গিয়ে হাহুতাশ করতে হচ্ছে, এগুলো নিয়ে কি হবে? দেখুন, ইন্ডিভিজুয়াল এগুলো নিয়ে ভাবে না। ইন্ডিভিজুয়াল এগুলো নিয়ে যদি ভাবতো তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যাখ্যান পেতেন ভোটের বাক্সে। এবার আমি বলি, এবছরের ইকোনমিক সার্ভে যেটা নির্মলা সীতারামন বাজেট পেশ করার আগে টেবিল করেছেন সংসদের ভেতরে, আর্থিক সমীক্ষা, তাতে পরিষ্কার বলে দেওয়া হচ্ছে এই যে বসে বসে বিনা শর্তে টাকা পাওয়ার প্রবণতা, যেটা শুধু তৃণমূল নয়, অন্যান্য রাজ্যে মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, কি তৃণমূল, কি বিজেপি, কি কর্ণাটক, সেখানে তো আবার বিজেপি নেই, কংগ্রেস আছে, ফলে বা তামিলনাড়ু, যত জায়গায় যে ডোল দেওয়া হয়, বসে বসে টাকা পাওয়ার একটা প্রবণতা দীর্ঘকালীন ভিত্তিতে মহিলাদের, এবং যারা পাচ্ছেন, আমি শুধু মহিলাদের কথা বলছি না, সেটা বেহেন বেটি হোক বা অন্য কোনো প্রকল্প হোক, একটা বসে থেকে উপার্জনের প্রবণতা তৈরি করে দেয়। কিন্তু ইকোনমিক সার্ভেতে এই রিপোর্টটা দেওয়া সত্ত্বেও কোনো সরকার কি থামবে? কোনো সরকার যখন থামবে না, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারও থামবে না। একেবারে খুব সহজ হিসেবে। রাজা, ধন্যবাদ। এবং সকাল থেকেই সব থেকে বড় যে খবর আমরা নজর রেখেছি, বকেয়া ডিএ নিয়ে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের। ডিএ মামলায় জয় পেলেন রাজ্য সরকারি কর্মীরা। বকেয়া ডিএ মেটাতে হবে রাজ্যকে, নির্দেশ সুপ্রিম কোর্টের। অবিলম্বে দিতে হবে বকেয়া ডিএর 25%, বাকি 75% ডিএ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে কমিটি গঠন করলো সুপ্রিম কোর্ট। কিভাবে বকেয়া মেটাবে রাজ্য? আগামী 6 মার্চের মধ্যে বাকি 75% ডিএ নিয়ে সিদ্ধান্ত নেবে কমিটি। 31 মাসের মধ্যে দিতে হবে বকেয়া 75% ডিএর প্রথম কিস্তি। নির্দেশ সর্বোচ্চ আদালতের। অবসরপ্রাপ্তরাও বকেয়া ডিএ পাবেন, জানিয়েছে সুপ্রিম কোর্ট। সবাইকে পাবে তো, যারা ইন সার্ভিস এবং রিটায়ার্ড সবাই পেলে তো সবাই পাবে, এরকম তো নয় যে অ্যাকচুয়ালি। তবে এটা ঠিক, যারা রিটায়ার্ড তারা বেশি সাফার। ইন সার্ভিসরা কিছুদিন পরে পেলেও কিছু যায় আসে না, কিন্তু রিটায়ার্ড জন্য 80-90 তারা যদি তাদের লাইফে এই টাকাটা এনজয় না করে, 25% পাওয়ার পর, সেটা 6 মার্চে পাওয়ার পর বাকি যে 75% রইল, সেটার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের নির্দেশ কি? সেটার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের একটা কমিটি করেছে, ইন্দু মালহোত্রা জাস্টিস সুপ্রিম কোর্ট, তলক সিং চৌধুরী, গৌতম বাদুড়িয়া, আর কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল তিনি নিজে বা তার কোনো প্রতিনিধি। সেই কমিটিটা কিভাবে এই বাকি টাকাটা, ফিনান্সিয়াল ক্রাইসিস যেটা স্টেট বারবার তুলছে, এই বাকি টাকাটা কিভাবে সেটাকে কভার আপ করে বা সেটাকে কনসিডার করে এমপ্লয়িরা পেতে পারে, সেটা নিয়ে তারা স্টেটের এক্সচেকারে এক্সপেন্ডিচার বা সমস্ত কিছু দেখে সুপ্রিম কোর্টের কাছে 16 মে রিপোর্ট দেবে। তারপরে আমরা বলতে পারবো।
রোপা রুলসের মধ্যেই সেন্ট্রাল গভর্নমেন্টের অল ইন্ডিয়া ইন্ডেক্স অ্যাভারেজটা ঢুকিয়ে রেখে দিয়েছে। তাই জন্যই আমরা বলছি যে ইন্ডেক্স অ্যাভারেজ সেন্ট্রাল গভর্নমেন্টের যেটা সেটা মেনেই দিয়ে দিতে হয়। রাজ্য সরকারের কোনো ইন্ডেক্স অ্যাভারেজ নেই। কমিটিরও রিপোর্ট আমাদের দেবে এবং সেই কমিটির সাথে আমরাও যাতে বসতে পারি তার আবেদনও করব আমরা মামলাকারী সংগঠন হিসাবে, এবং আমরা আমাদের তথ্য তুলে ধরবো যে সরকারের আর্থিক স্বাস্থ্য মোটেই খারাপ নয়, বরং দেওয়া যায়। এবং এটাও মনে করি যে এই যে 25% দেওয়ার অর্ডার হয়েছে সেটা কর্মচারী সমাজ পথে না নামলে পরে এই 25% তারা পাবেন না। এর আগেও তো একটা ইন্টারিম অর্ডার হয়েছিল, কিন্তু সেটা কার্যকর হয়নি। এবারে এটা কার্যকর হবে বলে আশা রাখছেন? 31শে মার্চের মধ্যে ঘাড় ধরে সরকারকে মানাতে বাধ্য করবে। আপনাকে জানিয়ে রাখি, এখনই 25% ডিএ দেওয়ার কথা বলা হয়েছে সুপ্রিম কোর্টের তরফে, এবং এই ঘটনার পরেই আপনাদেরকে জানিয়ে রাখি সুপ্রিম কোর্টের নির্দেশ পাওয়ার পরে 5 সদস্যের কমিটি করল রাজ্য নেতৃত্বে মুখ্য সচিব। মে মাস পর্যন্ত হাতে সময় আছে, রায় পড়ে কমিটি বিবেচনা করে সিদ্ধান্ত নেবে। ডিএ দেওয়ার সুপ্রিম নির্দেশের প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রী। যে কমিটি এটা রায়টা দিয়েছে তাতে 3 জন সুপ্রিম কোর্টের জাজ ছিলেন আর 1 জন ছিলেন ক্যাগের, কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কোনো রিপ্রেজেন্টেশন ছিল না। সেই জন্য আমরা একটা স্টাডি করে লয়ারদের সাথে কথা বলে আমরা অলরেডি একটা নেক্সট কোর্স অফ অ্যাকশনের জন্য একটা কমিটি তৈরি করেছি চিফ সেক্রেটারির নেতৃত্বে। তারা এটাকে স্টাডি করবে, রিভিউ করবে, এবং ওরা তো মে মাস বলেছে। তার আগে আমাদের 5 জনের কমিটি করে দেওয়া হয়েছে, এবং তারা কথা বলে তারা যেভাবে বলবে আমরা সেভাবে চলবো। পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী তাদের ন্যায্য অধিকার আদায়ের লড়াইতে আজকে তারা জয়যুক্ত হয়েছে। রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীর সমস্ত অপপ্রয়াস, চক্রান্ত আজকে সুপ্রিম কোর্টে ধূলিসাৎ করে দিয়েছে সুপ্রিম কোর্টের রায়। এই জাজমেন্টকে আমরা ওয়েলকাম করি। মমতা বন্দ্যোপাধ্যায়কে আগামী মার্চ মাসের মধ্যে 10,400 কোটি টাকা কর্মচারীদেরকে দিতে হবে, আর বাকিটা যেটা হবে সেটার দায়ভার পরবর্তী সরকারকে নিতে হবে। এবং ভারতীয় জনতা পার্টি কথা দিতে পারে, বিজেপি সরকার এলে, বিজেপি সরকার আপনারা আনলে আমরা সুপ্রিম কোর্টের জাজমেন্টকে মর্যাদা দিয়ে আপনাদের সুপ্রিম কোর্টের যে রায় তাকে কার্যকর করব। সুপ্রিম কোর্টের নির্দেশে বকেয়া ডিএর 25% অবিলম্বে মেটাতে হবে রাজ্যকে। তার জন্য রাজ্যের কোষাগার থেকে 10,000 কোটি টাকা খরচ হবে, এমনটাই খবর নবান্ন সূত্রে। আর সম্পূর্ণ বকেয়া ডিএ মেটাতে হলে রাজ্যের খরচ হবে 42,000 কোটি টাকা। পরিসংখ্যান বলছে রাজ্যের এখন ঋণের পরিমাণ 7,71,000 কোটি টাকা। ভোটের মুখে রাজ্যের ঘাড়ে বাড়তি বোঝা। যদিও বিজেপি দাবি করছে তারা ক্ষমতা এলে সুপ্রিম কোর্টের রায়কে মর্যাদা দিয়ে কেন্দ্রীয় হারেই কর্মীদের দিয়ে দেবে। অভূতপূর্ব রায় একদম সুপ্রিম কোর্ট থেকে পেলাম, তাই অভিনন্দন। একদম বিচার ব্যবস্থাকে দুটো ফেজে ডিএটা মিটিয়ে দিতে বলেছে। 25% 31শে মার্চের মধ্যে, এবং 75% 31শে মের মধ্যে। অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজরা আর মাত্র 2 মাসের মধ্যে 25% ডিএটা পেয়ে যাচ্ছে। এটা আমাদের কাছে সত্যি একদম মানে মারাত্মক খবর বলেই আমরা মনে করছি। অভূতপূর্ব রায়। আমরা কর্মচারীদের কাছেই আমরা যে উৎসাহ, তা মানে একদম উৎসর্গ করছি। যারা রাজ্য সরকার তার কর্মচারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন এবং সেই যুদ্ধ করতে গিয়ে তারা রাজ্য কোষাগারের লক্ষ লক্ষ টাকা অপচয় করেছেন, এখন সুপ্রিম কোর্ট চূড়ান্ত রায় দিয়েছেন, এবং চূড়ান্ত রায় দিয়ে সুপ্রিম কোর্ট প্রকৃতপক্ষে রাজ্য সরকারের প্রতি অনাস্থা জ্ঞাপন করেছেন। সুপ্রিম কোর্ট বলে দিয়েছেন যে 25 ভাগ তো এখনই দিতে হবে, বাদ বাকি 75 ভাগের জন্য তারা একজন 3 জন রিটায়ার্ড বিচারপতির কমিটি করে দিয়েছেন। এটা থেকে তো পরিষ্কার যে সুপ্রিম কোর্ট রাজ্য সরকার প্রশাসনের উপর ভরসা রাখেনি। তৃণমূল সরকার কি বলছে জানি না, ভাবার দরকার নেই। আমরা আইনের লড়াই করে যেটা পেয়েছি, যা সুপ্রিম কোর্ট পর্যন্ত মান্যতা পেয়েছে, তা হচ্ছে এটা একটা ন্যায়সঙ্গত আইনসঙ্গত অধিকার।